আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, প্রথমেই তোমাদের রয়েছে বিভাগ ক। একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 8 = 8। প্রথম, 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট মেটারনিখ, যার প্রথম আলেকজান্ডার হার্ডেনবার্গ। উত্তর হবে মেটারনিখ। পরের প্রশ্ন, জুলাই বিপ্লব সংগঠিত হয় জার্মানিতে, রাশিয়ায়, ফ্রান্সে না ইংল্যান্ডে? উত্তর হবে ফ্রান্সে। পরের প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সে রাজা ছিলেন তৃতীয় নেপোলিয়ান, লুই ফিলিপ, দশম চার্লস, লুই নেপোলিয়ান। উত্তর হবে লুই ফিলিপ। পরের প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলনের নেতা ছিলেন হিটলার, মুসোলিনি, ম্যাসিনি না বিসমার্ক? উত্তর হবে বিসমার্ক। পরের প্রশ্ন, ব্লাস্ট ফার্নেস আবিষ্কার করেন স্মিটন, আর্করাইট, কার্টারাইট, হারগ্রিভস? উত্তর হবে স্মিটন। পরের প্রশ্ন, ইউরোপের সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল ফ্রান্সে, জার্মানিতে, ইটালিতে না রাশিয়ায়? উত্তর হবে জার্মানিতে। পরের প্রশ্ন, কার্ল মার্কসের বিখ্যাত গ্রন্থটি হল ডিভাইন কমেডি, দাস ক্যাপিটাল, টু স্টেটস, ম্যাকবেথ? উত্তর হবে দাস ক্যাপিটাল। পরের প্রশ্ন, আধুনিক রাশিয়ার জনক বলা হয় রাজা চৈত্য, আইভানকে, মিরকে, পিটার দ্য গ্রেটকে, আলেকজান্ডারকে? উত্তর হবে পিটার দ্য গ্রেটকে। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয় 1911, 1912, 1913, 1914 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় 1918, 1919, 1920, 1921 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে। পরে তোমাদের রয়েছে বিভাগ খ। 2 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 8 = 8। 2 কয় রয়েছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। প্রথম, কত খ্রিস্টাব্দে কনফেডারেশন অফ দ্য রাইন গঠিত হয়? উত্তর হবে 1806 খ্রিস্টাব্দে। প্রশ্ন, জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তর লিখবে দশম চার্লস। পরের প্রশ্ন, ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? উত্তর লিখবে রিচার্ড আর্করাইট। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি দার্শনিক অগাস্ট ব্ল্যাঙ্কি। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে? উত্তর হবে 1929 খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনৈতিক মন্দা বা মহামন্দা দেখা দিয়েছিল। পরের প্রশ্ন, জার্মান পার্লামেন্টে নিম্নকক্ষের নাম কি? উত্তর লিখবে জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষের নাম রাইখস্ট্যাগ। পরে হচ্ছে ক্ষয়ের দাগে সত্য মিথ্যা নির্ণয় করো যে কোনো দুটি। প্রথম, জোলভারাইন ছিল ইটালির গুপ্ত সমিতি? উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। পরের প্রশ্ন, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন রিচার্ড আর্করাইট? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। প্রশ্ন, হিটলার 1938 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়া দখল করেন? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরে হচ্ছে গয়ের দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো যে কোনো দুটি। প্রথম বিবৃতি রয়েছে, নেপোলিয়নের পতনের পর অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন। এখানে দেখো 3টে ব্যাখ্যা আছে, সঠিক ব্যাখ্যা হবে 2 নম্বর ব্যাখ্যাটি। ভিয়েনা সম্মেলনের কর্তারা সিংহাসনে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। পরের বিবৃতি, শিল্প বিপ্লবের পর ইউরোপে শ্রমিক আন্দোলনের সূচনা হয়। সঠিক ব্যাখ্যা হবে 1 নম্বর ব্যাখ্যাটি, শ্রমিকরা পুঁজিপতি মালিক শ্রেণীর শোষণের শিকার হয়েছিল। 3 নম্বর বিবৃতি, ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়। সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটি, জার্মানি ভবিষ্যতে যাতে বিশ্বশান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। পরে রয়েছে বিভাগ গ। নিম্নলিখিত প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 4 = 8। প্রথম, বিসমার্ক কে ছিলেন? উত্তর লিখবে বিসমার্ক ছিলেন প্রাশিয়ার প্রধানমন্ত্রী। তিনি রক্ত ও লৌহনীতি গ্রহণ করে জার্মানির বিভিন্ন রাজ্যগুলিকে প্রাশিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ করেন। এই উদ্দেশ্যে তাকে 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নিতে হয়। 1 ডেনমার্কের বিরুদ্ধে, 2 অস্ট্রিয়ার বিরুদ্ধে, 3 ফ্রান্সের বিরুদ্ধে। পরে হচ্ছে জোলভারাইন কি, কীভাবে এটি জার্মানির ঐক্যের ক্ষেত্রে সাহায্য করেছিল?
জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য ও বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাকেঞ্জ এর উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যা জোলফারেন নামে পরিচিত। 1819 খ্রিস্টাব্দে জোলফারেন নামে জার্মান শুল্ক সংঘ প্রতিষ্ঠার পর থেকে এর মাধ্যমে জার্মান রাজ্যগুলির মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়। জোলফারেন পরিচালনায় নেতৃত্বের মাধ্যমে প্রাশিয়া জার্মানির রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে। বলছে কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? উত্তর লিখবে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র নামে এক আইনের দ্বারা রাশিয়ার সকল ভূমিদাসদের দাসত্ব থেকে মুক্তি দেন। এর জন্য তাকে মুক্তিদাতা জার বলা হয়। পরে রয়েছে সুয়েজ খাল খননের গুরুত্ব কী? সুয়েজ খাল খননের সুবিধা বা গুরুত্বগুলি ছিল: এক, এই খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করলে জলপথে এশিয়া ও ইউরোপের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার কমে যায়। এই খালপথে ইউরোপীয় দেশগুলি তাদের পণ্য অল্প সময়ে এশিয়ায় বাজারে পৌঁছে দিতে সক্ষম হয়। 3, শিল্পোন্নত দেশগুলি তাদের ঔপনিবেশিক থেকে শিল্পের কাঁচামাল এই সুবিধাজনক জলপথে নিয়ে যেতে সক্ষম হয়। 4, সাম্রাজ্যবাদী শক্তিগুলি এশিয়া আফ্রিকার উপনিবেশগুলির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়। পরে সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কী বোঝো? তো লিখবে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া 1914 খ্রিস্টাব্দে 28 জুন বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে স্লাভ সন্ত্রাসবাদী দল ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ জেড এর সদস্যের হাতে নিহত হন। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। পিটারলুর হত্যাকাণ্ড কী? ব্রিটিশ সরকার হেভিয়াস কর্পাস আইনের দ্বারা শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করলে প্রায় 50,000 শ্রমিক এই আইনের প্রতিবাদে ম্যানচেস্টারের সেন্ট পিটারের ময়দানে এক সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালালে 11 জন শ্রমিক নিহত ও কয়েকশো শ্রমিক আহত হয়। এই ঘটনা পিটারলুর হত্যাকাণ্ড নামে পরিচিত। পরে রয়েছে ফ্যাসিবাদ কী? ফ্যাসিবাদ প্রকৃতপক্ষে ইতালিতে বেনিটো মুসোলিনি নেতৃত্বে গঠিত এবং ফ্যাসিস্ট দল পরিচালিত একটি বিশেষ রাজনৈতিক মতবাদ। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে উগ্র জাতীয়তাবাদী ও অগ্রাসী সাম্রাজ্যবাদী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একদলীয় একনায়কতন্ত্রী শাসন ব্যবস্থা এবং সর্বনিয়ন্ত্রণবাদী মতবাদই হল ফ্যাসিবাদ। পরে হচ্ছে ভার্সাই সন্ধির 3টি অর্থনৈতিক শর্ত উল্লেখ করো। তো লিখবে ভার্সাই সন্ধির প্রধান 3টি অর্থনৈতিক শর্ত হলো: 1, জার্মানিকে ক্ষতিপূরণ বাবদ 660 কোটি পাউন্ড দিতে হবে। 2, জার্মানির কয়লা সমৃদ্ধ সার অঞ্চল আগামী 15 বছরের জন্য ফ্রান্স পাবে। 3, জার্মানির বাজারে মিত্রশক্তি পণ্য বিক্রি করার অধিকার দিতে হবে। পরে হচ্ছে এপ্রিল থিসিস কি? উত্তর লিখবে রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে মার্চ বিপ্লবের দ্বারা বুর্জুয়া শ্রেণীর শাসন ক্ষমতা দখল করে। এরপর বলশেভিক নেতা লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে বলশেভিক কর্মীদের সামনে 16 এপ্রিল তার নিজস্ব চিন্তাধারা তুলে ধরেন এবং বুর্জুয়াদের হাত থেকে বলশেভিক কর্মীদের ক্ষমতা কেড়ে নিতে বলেন। এটি এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। প্রতিবষ্টে মান 4 করে, 4 গুণ 2 = 8। প্রথম, মেটারনিক ব্যবস্থা কী? বা টিকা লেখো মেটারনিক ব্যবস্থা। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স মেটারনিক ছিলেন সমকালীন ইউরোপীয় রাজনীতির উজ্জ্বলতম নক্ষত্র। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে তিনি ছিলেন ইউরোপীয় রাজনীতির প্রধান নিয়ন্ত্রক। এই জন্য ঐতিহাসিক ফিসার এই সময়কালকে মেটারনিকের যুগ বলে অভিহিত করেছেন। মেটারনিক পদ্ধতি বা মেটারনিক ব্যবস্থা। মেটারনিক যতদিন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ততদিন অস্ট্রিয়ায় এবং 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তের দ্বারা ইউরোপের অন্যান্য দেশে তীব্র রক্ষণশীল পদক্ষেপ গ্রহণ করেন। তার রাজনৈতিক পদক্ষেপগুলির প্রধান উদ্দেশ্য ছিল: 1, ইউরোপে বিপ্লবের পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনা। 2,
ফরাসি বিপ্লবপ্রসূত উদারতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র প্রভৃতি প্রগতিশীল ভাবধারার অগ্রগতি রোধ করা। 3. অস্ট্রিয়ার স্বার্থসিদ্ধি করা এবং ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য বজায় রাখা। এই নীতিগুলি বাস্তবায়িত করার উদ্দেশ্যে মেটারনিক অস্ট্রিয়া তথা ইউরোপে যে দমনমূলক নীতি প্রবর্তন করেন তা মেটারনিক পদ্ধতি বা মেটারনিক ব্যবস্থা বা মেটারনিক সিস্টেম নামে পরিচিত। উপসংহার: কূটনীতির বরপুত্র মেটারনিক সমকালীন ইউরোপে যে আধিপত্য প্রতিষ্ঠা করেন সেজন্য ঐতিহাসিক ফিসার সেই সময়কালকে মেটারনিকের যুগ বলে অভিহিত করেছেন। পুরনো পথে ফিরে যাওয়ার উদ্যোগই ছিল তার প্রধান প্রয়াস। পরে প্রথম বিশ্বযুদ্ধের কারণ কী ছিল আলোচনা করো। 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপে বড় ধরনের কোনো যুদ্ধ না হলেও আপাত শক্তির আড়ালে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল। শান্তির আড়ালে যুদ্ধের এই পরিস্থিতি সশস্ত্র শান্তির যুগ নামে পরিচিত। 1914 খ্রিস্টাব্দে ইউরোপে শান্তিভঙ্গ হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ: প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের বিভিন্ন কারণ ছিল। 1. বলকান জাতীয়তাবাদী। এশিয়ার অটোমান তুর্কি শাসকদের অধীনস্থ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের বিভিন্ন জাতি স্বাধীনতার দাবিতে ক্রমেই সোচ্চার হয়ে ওঠে। সার্ব জাতি অধ্যুষিত বসনিয়া ও হার্জেগোভিনা নামে দুটি প্রদেশ সার্বিয়ার সঙ্গে যুক্ত হতে চাইলেও বার্লিন চুক্তির দ্বারা তাদের জোর করে অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়। তাই প্রদেশ দুটিতে অস্ট্রিয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। 2. ঔপনিবেশিক সংঘাত। ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি দেশে আগে শিল্পায়ন ঘটায় তারা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থানে উপনিবেশ বিস্তারে এগিয়েছিল। জার্মানি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ পরে শিল্পায়ন ঘটায় তারা সেই শিল্পজাত দ্রব্যের বাজার অন্বেষণের জন্য উপনিবেশ দখল করতে গেলে অন্যদের সঙ্গে তাদের সংঘাত বেঁধে যায়। পরের পয়েন্ট করে 3 দিয়ে মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকার মরক্কোয় উপনিবেশ স্থাপনের চেষ্টা করলে জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কোর সুলতানের পাশে দাঁড়ান এবং প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেন। ফলে ফ্রান্স ও জার্মানির সম্পর্কের অবনতি ঘটে। 4 দিয়ে পয়েন্ট করবে সিরাজোভা হত্যাকাণ্ড। অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া সার্ব জাতি অধ্যুষিত বসনিয়া সফরে এলে তারা সিরাজোভা শহরে এক বসনীয় ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে বিভিন্ন কঠোর শর্তাদি সহ একটি চরমপত্র পাঠায়। উপসংহার: অস্ট্রিয়ার চরমপত্রে কিছু শর্ত মানলেও অবশিষ্ট শর্তগুলির বিষয়ে আলোচনার উদ্দেশ্য একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেয়, কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। কিছুদিনের মধ্যে ইউরোপ ও ইউরোপের বাইরে বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবাদমান পক্ষে যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয়। পরের প্রশ্ন: ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তগুলি উল্লেখ করো। ইঙ্গো-ফরাসি শক্তির নেতৃত্বাধীন মিত্রশক্তি প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভের পর পরাজিত জার্মানির ওপর ভার্সাই সন্ধি চাপিয়ে দেয়। ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তাবলী: ভার্সাই সন্ধিতে জার্মানির ওপর চরম জবরদস্তিমূলক অর্থনৈতিক শর্তাদি চাপিয়ে দেওয়া হয়। শর্তাদিতে বলা হয় যে: 1. আর্থিক ক্ষতিপূরণ। জার্মানির যুদ্ধে ক্ষতিপূরণ বাবদ মিত্রপক্ষকে 660 কোটি পাউন্ড বা $54 বিলিয়ন অর্থ দিতে বাধ্য থাকবে। 2. সার অঞ্চল দখল। কয়লা সমৃদ্ধ জার্মানির সার অঞ্চল পরবর্তী 15 বছরের জন্য ফ্রান্সের অধীনে থাকবে। সিদ্ধান্ত হয় যে এই অঞ্চল কোনো রাষ্ট্র যুক্ত হবে তা 15 বছর পর এখানকার জনগণের ভোটের ভিত্তিতে ঠিক হবে। সম্পদ দখল। জার্মানি বিশেষ ধরনের মশলা, লোহা, রবার, কাঠসহ বেশ কয়েকটি খনিজ সম্পদ পরবর্তী 10 বছরের জন্য ফ্রান্স, ইটালি, বেলজিয়াম ও লাক্সেমবার্গকে সরবরাহ করতে বাধ্য থাকবে। 4. নৌ শক্তি দখল। জার্মানির অধিকাংশ যুদ্ধজাহাজ ইংল্যান্ড এবং বাণিজ্য জাহাজ ফ্রান্স দখল করে নেবে। যানবাহন দখল। জার্মানি 1.5 লক্ষ মোটর গাড়ি এবং 5,000 রেল ইঞ্জিন মিত্রপক্ষের দেশগুলিকে সরবরাহ করতে বাধ্য থাকবে। 6. বাজার দখল। জার্মানির বাজারের মিত্রশক্তি দেশগুলির কলকারখানায় উৎপন্ন পণ্য বিক্রির জন্য মিত্রপক্ষকে অগ্রাধিকার দিতে হবে। 7. নদীপথ দখল। জার্মানির এলবা, উর্ডান, রাইন, ড্যানিউব প্রভৃতি নদী আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকবে। বিশেষ অধিকার ত্যাগ। তুরস্ক
বালগেরিয়া, মিশর, মরক্কো, সাইবেরিয়া, স্যাম প্রভৃতি স্থানে জার্মানি তার সম্পত্তি ও বিশেষ অধিকার ত্যাগ করবে। উপসংহার: ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তগুলির দ্বারা জার্মানি অর্থনীতিকে সম্পূর্ণভাবে পঙ্গু করে ফেলা হয়। স্বভাবতই জার্মানি প্রথম থেকেই ভার্সাই সন্ধির শর্তগুলির বিরোধিতা শুরু করে। পরবর্তীকালে ভার্সাই সন্ধি অবমানকর শর্তের বিরুদ্ধে বা বিরোধিতা করেই জার্মানিতে হিটলারের উত্থান ঘটে। বলা হয়ে থাকে ভার্সাই সন্ধির শর্তগুলির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। পরছে জাতিসংঘ প্রতিষ্ঠায় উড্রো উইলসনের কীরূপ ভূমিকা ছিল। ভালো করে উত্তরটা দেখে নাও। আমি মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। 1 দিয়ে পয়েন্ট করবে 14 দফা শর্ত ঘোষণা। 2 দিয়ে পয়েন্ট করবে চতুর্দশ শর্ত। 3 দিয়ে পয়েন্ট করবে প্যারিসের শান্তি সম্মেলন। 4 দিয়ে পয়েন্ট করবে কমিটি গঠন। ভালো করে দেখে নাও। 5 দিয়ে পয়েন্ট করবে লিগ কভেনান্ট। দেখে নাও ভালো করে পয়েন্টটা। 6 দিয়ে পয়েন্ট করবে জাতিসংঘের প্রতিষ্ঠা। ভালো করে দেখে নাও। শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও পয়েন্টটা। পরে তোমাদের রয়েছে বিভাগ উঙ্গ। বিভাগ উঙ্গতে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 8। প্রথম, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি কী ছিল? উত্তর লিখবে, দশম চার্লসের রাজত্বকালে 1830 খ্রিস্টাব্দে মাত্র 3 দিনের রক্তপাতহীন জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের অলিয়েন্স বংশের সূচনা হয় এবং এই বংশের রাজা লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন লাভ করেন। তার প্রতিষ্ঠিত রাজতন্ত্র জুলাই রাজতন্ত্র নামে পরিচিত। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে লুই ফিলিপ তথা জুলাই রাজতন্ত্রের পতন ঘটে এবং ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পয়েন্ট করবে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। বিভিন্ন ঐতিহাসিক এই বিপ্লবের জন্য বিভিন্ন কারণকে দায়ী করেন, যেমন 1 দিয়ে পয়েন্ট করবে বুর্জুয়াদের আধিপত্য। ভালো করে দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে জনসমর্থনের অভাব। আমি বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু বলে দিচ্ছি, তোমরা কিন্তু এটাকে পড়ে বুঝে কিন্তু ছোট করে লিখবে। 3 দিয়ে পয়েন্ট করবে ত্রুটিপূর্ণ বিদেশ নীতি। ভালো করে দেখে নাও, ত্রুটিপূর্ণ বিদেশ নীতি। 4 দিয়ে পয়েন্ট করবে শ্রমিকদের ক্ষোভ। 5 দিয়ে পয়েন্ট করবে আর্থিক দুরবস্থা। 6 দিয়ে পয়েন্ট করবে কম ভোটাধিকারের দাবি। 6 পয়েন্ট করবে মূল্যায়ন। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন তোমাদের রয়েছে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর লিখবে, ইউরোপের দেশগুলির মধ্যে সর্বপ্রথম ইংল্যান্ডে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে শিল্প বিপ্লব সংগঠিত হয়। মহাদেশীয় ভূখণ্ডে অবস্থিত ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, হল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশে শিল্পায়ন শুরু হয় আরও 50 থেকে 100 বছর পর। ইংল্যান্ডে সর্বপ্রথম মহাদেশীয় ভূখণ্ডে দেরিতে শিল্পায়ন ঘটার কারণ। সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার বা মহাদেশীয় ভূখণ্ডে দেরিতে শিল্পায়ন শুরু হওয়ার কারণগুলি ছিল: 1 দিয়ে পয়েন্ট করবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। ইংল্যান্ডে 1 কয়লা ও লোহার প্রাচুর্য। 2 বস্ত্রশিল্পের অনুকূল স্যাঁতস্যাঁতে আবহাওয়া। 3 তীব্র বায়ু ও জলশক্তি শিল্পের বিকাশে যথেষ্ট সহায়তা করেছিল। এত কিছু প্রাকৃতিক সুবিধা একত্রে মহাদেশীয় ভূখণ্ডের দেশগুলিতে ছিল না। বাজার: ইংল্যান্ডে নিজের দেশে বিক্রির পর তার উদ্বৃত্ত শিল্পপণ্য তার বিভিন্ন উপনিবেশের বাজারগুলিতে বিক্রির সুযোগ পেয়েছিল। উপনিবেশের অভাবে অন্যান্য দেশগুলি সে সুযোগ পায়নি। 3 সুলভ শ্রমিক। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় ইংল্যান্ডের কারখানাগুলিতে প্রচুর সংখ্যায় সুলভ শ্রমিকের যোগান ছিল, কিন্তু মহাদেশের অন্যান্য দেশগুলিতে সুলভ শ্রমিকের যথেষ্ট অভাব ছিল। কৃষির অগ্রগতি। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে কৃষি উৎপাদনও যথেষ্ট বৃদ্ধি পায়, ফলে শিল্পের কাঁচামাল উৎপাদন বৃদ্ধি পায়। 2 শ্রমিকদের জন্য সস্তায় খাদ্যের ব্যবস্থা করা সম্ভব হয়। 3 কৃষকদের শিল্পদ্রব্য কেনার চাহিদা বাড়ে। কৃষিক্ষেত্রের এতটা অগ্রগতি মহাদেশীয় ভূখণ্ডের দেশগুলিতে ঘটেনি। 5 বাণিজ্যের গুরুত্ব বৃদ্ধি। ইংল্যান্ডে সপ্তদশ শতকের মধ্যেই কৃষিনির্ভর রাষ্ট্র থেকে বাণিজ্য নির্ভর রাষ্ট্রে পরিণত হয়।
বিদেশের সঙ্গে বাণিজ্যের ফলে ইংল্যান্ডের অর্থনীতি খুবই শক্তিশালী হয়ে ওঠায় তারা শিল্প প্রতিষ্ঠায় বিপুল অর্থ বিনিয়োগের সুযোগ পায়, কিন্তু অন্যান্য দেশগুলি বাণিজ্যে এইরূপ সমৃদ্ধ আসেনি। যোগাযোগ ও পরিবহন। সমুদ্রবেষ্টিত ইংল্যান্ডে নৌশক্তি ছিল বিশ্বে সর্বশ্রেষ্ঠ। পণ্যবোঝাই ব্রিটিশ জাহাজগুলি সমুদ্রপথে পৃথিবীর সব দেশে অনায়াসে যাতায়াত করতে পারত। 2. দেশের অনুকূলে অবস্থিত অসংখ্য বন্দর থেকে খাল ও নদীপথে দেশের অভ্যন্তরের পণ্য পরিবহনের সুবিধা ছিল যথেষ্ট উন্নত। অন্যান্য দেশগুলির যোগাযোগ ব্যবস্থা ইংল্যান্ডের তুলনায় খুবই পিছিয়ে ছিল। 7 দিয়ে পয়েন্ট করে বৈজ্ঞানিক আবিষ্কার। অষ্টাদশ শতকে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডের শিল্পায়নে যথেষ্ট সহায়তা করেছিল, যেমন উড়ন্ত মাকু, স্প্রিং জেনি, ওয়াটার ফ্রেম, মিউল, পাওয়ারলুম প্রভৃতি যন্ত্রগুলি বস্ত্রশিল্পের যথেষ্ট উন্নতি ঘটায়। 2. বাষ্প ইঞ্জিন, ব্লাস্ট ফার্নেস, নিরাপত্তাবাতি প্রভৃতি আবিষ্কার কলকারখানাগুলির চালানোর পক্ষে সহায়ক হয়। অন্যান্য দেশে বৈজ্ঞানিক আবিষ্কারগুলি ইংল্যান্ডের মতো ব্যবহারের সুযোগ পায়নি। উপসংহার: ইংল্যান্ডে শিল্পায়নের সব উপাদানই ছিল বলে সে দেশে শিল্পায়নের বিকাশ সর্বপ্রথম শুরু হয়েছিল। অন্যান্য দেশে দেখা যায় যে একটি উপাদানের অস্তিত্ব থাকলেও অন্য একটি উপাদানের অস্তিত্ব না থাকায় তারা ইংল্যান্ডের তুলনায় পিছিয়ে পড়েছিল। পরে আমাদের রয়েছে রুশ নভেম্বর বলশেভিক বিপ্লবের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। 3 রকমভাবে ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে। রুশ আসতে পারে, বা শুধু নভেম্বর আসতে পারে, বা শুধু আসতে পারে বলশেভিক বিপ্লবের কারণ। উত্তরটা দেখে নাও। উত্তর লিখবে, রুশ জার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে 1917 খ্রিস্টাব্দে রুশ নভেম্বর বলশেভিক বিপ্লব রাশিয়া তথা বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই বিপ্লব শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষদের প্রাপ্য অধিকার দান করে রাশিয়ায় এক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করে। রুশ নভেম্বর বলশেভিক বিপ্লবের কারণ। 1917 খ্রিস্টাব্দে রুশ নভেম্বর বলশেভিক বিপ্লবের বিভিন্ন কারণ ছিল, যেমন 1. কৃষকদের দুরবস্থা। রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান ঘটলেও কৃষকরা জমির মালিকানা না পাওয়ায় তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি। কৃষকরা এখন গ্রামীণ মিলগুলির শোষণের শিকার হয়। 2. শ্রমিকদের দুরবস্থা। রাশিয়ায় সামান্য বেতন, সীমাহীন পরিশ্রম, অনাহার, অর্ধাহার, বস্তি জীবনের দুরবস্থা, শোষণ, অত্যাচার জীবন দুর্বিষহ করে তোলে। তারা উপলব্ধি করে যে জারতন্ত্রের পতন না ঘটলে শ্রমিকদের অবস্থার উন্নতির কোনো আশাই নেই। অধিকারহীনতা। জারতন্ত্রের শাসনে ভোটাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, বিভিন্ন নাগরিক অধিকার থেকে রাশিয়ার মানুষ বঞ্চিত ছিল। জারগণ বেত্রাঘাত, আটক, সাইবেরিয়ায় নির্বাসন প্রভৃতি শাস্তির মাধ্যমে দেশবাসীর যাবতীয় আশা আকাঙ্ক্ষা দমন করে রাখতেন। রাসপুটিনের ভূমিকা। অপদার্থ রুশ জার দ্বিতীয় নিকোলাসের শাসন ব্যবস্থায় রাসপুটিন নামে এক ভণ্ড সন্ন্যাসীর ব্যাপক প্রভাব ছিল। শাসন পরিচালনা, আমলা, সেনাপতি, মন্ত্রী নিয়োগ প্রভৃতি ক্ষেত্রে জনমানুষে ক্ষোভের সঞ্চার করে। 5. 1905 খ্রিস্টাব্দে বিপ্লব। 1905 খ্রিস্টাব্দে বিপ্লব ব্যর্থ হলেও তা রুশ জনগণের মধ্যে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। এই বিপ্লব 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের পটভূমির প্রস্তুতি করে। বিপ্লবী নেতা ট্রটস্কি বলেছেন, 1905 খ্রিস্টাব্দের বিপ্লব ছিল 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের মহড়া। 6. রুশীকরণ নীতি। জারতন্ত্রের শাসনাধীন রাশিয়া ছিল বিভিন্ন জাতিগোষ্ঠীর কারাগার। যার রাশিয়ার বসবাসকারী পোল, ফিন, তুর্কি, আর্মেনীয়, জর্জীয়, ইউক্রেনীয় প্রভৃতি জাতিগোষ্ঠীগুলির নিজস্ব ভাষা ও সংস্কৃতি মুছে দিয়ে তাদের ওপর রুশ ভাষা ও সংস্কৃতি চাপানোর চেষ্টা করেন। 7. বুদ্ধিজীবীদের অবদান। রুশ সাহিত্যিক টলস্টয়, তুর্গেনিভ, পুশকিন, গোর্কি প্রমুখের উপন্যাসগুলি রুশ যুবকদের চিন্তার জগতে পরিবর্তন আনে। বুকানিন এবং কার্ল মার্কসের চিন্তাধারাও জনগণের মনে বৈপ্লবিক চেতনা জাগ্রত করে। 8. প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিলে দেশে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
প্রায় 1 কোটি সৈন্যের খাবার, বেতন ও রসদ জোগাড় করা কঠিন হয়ে পড়ায় প্রায় 60 লক্ষ রুশ সেনার মৃত্যু, মূল্যবৃদ্ধি, বেকারত্ব প্রভৃতি রাশিয়ায় ভয়ঙ্কর। প্রায় 1 কোটি সৈন্যের খাবার, বেতন ও রসদ জোগাড় করা কঠিন হয়ে পড়ায় প্রায় 60 লক্ষ রুশ সেনার মৃত্যু, মূল্যবৃদ্ধি, বেকারত্ব প্রভৃতি রাশিয়ায় ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে। এপ্রিল থিসিস। এক ভয়ঙ্কর পরিস্থিতিতে রাশিয়ার প্রজাতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী কেরেনস্কি বলশেভিকদের উপর তীব্র অত্যাচার চালান। এই সময় বলশেভিক নেতা লেনিন বলশেভিক কর্মীদের সামনে তার বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পরামর্শ দেন। লেনিনের পরামর্শে ট্রাস্কির নেতৃত্বে লাল ফৌজ রাজধানী পেট্রোগ্রাড দখল করে। কেরেনস্কি ভয়ে পালিয়ে গেলে বলশেভিকরা 1917 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রাশিয়ার শাসন ক্ষমতা দখল করে। রাশিয়া বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। এই সমাজতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হন VI লেনিন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দেখতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারো, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। তারপরে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।